প্রসেস হয়, রেসপন্স তৈরি হয়। ঠিক একইভাবে আমাদের মোটর ইনফরমেশন গুলা বা মোটর কমান্ড গুলা বা মোটর এটার অরিজিন কোথা থেকে হয়, সেটাও মোটর কর্টেক্স থেকে হয়। এতক্ষণ আমি যে ছবিটা শেয়ার করছিলাম, কই গেল ছবিটা? যে মোটর কর্টেক্স হচ্ছে এই যে এটা দেখা যাচ্ছে, প্রাইমারি মোটর কর্টেক্স বা মোটর এরিয়া আসলে আমাদের দেখা যায় না কেন, আমাদের তিনটা কি, প্রাইমারি মোটর এরিয়া, মোটর অ্যাসোসিয়েশন এরিয়া বা সাপ্লিমেন্টারি এরিয়া আর প্রি মোটর এরিয়া। ঠিক আছে, তাহলে প্রাইমারি মোটর কর্টেক্সটা কোথায় থাকে তোমরা এটা জানো, দেখো ছবিতে দেখা যাচ্ছে যে প্রিসেন্টাল জাইরাসের সামনের অংশটুকু প্রাইমারি মোটর কর্টেক্স, তারও একটু সামনে থাকে সাপ্লিমেন্টারি এরিয়া এবং তার নিচে থাকে প্রি মোটর এরিয়া। দেখা যায় না, আমি তো শেয়ার করলাম, দেখা যাচ্ছে না? ম্যাম শেয়ার হয়েছে কিন্তু ছবিটা বড় হচ্ছে। আমার তো ফুল স্ক্রিন দেখাচ্ছে বাবা, তোমাদের তো এখন আজকে ছবি কি দেখা যাচ্ছে? না ম্যাম, বড় হচ্ছে। ম্যাডাম ফোল্ডার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আবার নতুন করে করে দিই। এখন দেখা যাচ্ছে? জি না ম্যাম। হ্যাঁ বললা না না বললা? ম্যাম দেখা যাচ্ছে না, আপনি মনে হয় ছবির উইন্ডো শেয়ার করেন নাই ম্যাম। না আমি তো উইন্ডোই শেয়ার করলাম বাবা, ছবির উইন্ডোটাই। ম্যাম ফোল্ডার দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে না। কি যন্ত্রণায় পড়লাম। আচ্ছা তাহলে ছবি ছাড়াই পড়ো, আর কি করব বলো, আমার করার কি আছে। আমি আসলে ল্যাপটপ দিয়ে আজকে বসলাম তো, এতদিন ফোন থেকে শেয়ার করছি, আমার ফোনটা ভেঙে গেছে এখন, এই কারণে আমি তো শেয়ার করতে দেখলাম। ট্রাই করে দেখি, না হলে ছবি ছাড়াই পড়ো। এখন কি দেখা যাচ্ছে ছবি? জি ম্যাম এখন আসছে। यस मैम এখন দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে কি দেখাচ্ছে, আমরা দেখো প্রাইমারি মোটর কর্টেক্স দেখতেছি, তারপরে দেখো প্রাইমারি মোটর কর্টেক্স এর সামনে সাপ্লিমেন্টারি এরিয়া, তার নিচে প্রিমোটর এরিয়া। তাহলে মোটর কর্টেক্স বা আমরা মোটর সিস্টেম বলতে ব্রেনের এই তিনটা এরিয়াকে বুঝি। একটা হচ্ছে প্রাইমারি মোটর কর্টেক্স যেটা সেন্ট্রাল জাইরাসের সামনে, তারপরে হচ্ছে সাপ্লিমেন্টারি এরিয়া, তারপরে প্রিমোটর এরিয়া। এই তিনটা হচ্ছে আমার মূল এরিয়া, যেগুলো আমাদের ব্রেনের মোটর ফাংশনটা যেখান থেকে বলে মনে করো যে প্ল্যানিং হচ্ছে বা তৈরি হচ্ছে যেখানে। ঠিক আছে, তো এখানে এই জায়গাটায় মোটর অ্যাক্টিভিটির জন্য ইনফরমেশন কে দিবে, কোথা থেকে তারা ইনফরমেশন পায় যে আমার হাতটা নাড়াই, মানে মোটর ফাংশন বলতে আসলে আমি আগেই বলছি যে ভলান্টারি মাসল মুভমেন্ট, যেটা যেটা আমার হাতের নাড়াচাড়া, পা বা নেকের মাসকুলেচার, যেগুলো মাসলের যে মুভমেন্ট সেগুলা যে কন্ট্রোল করে সেটাই মোটর সিস্টেম। তাহলে সে ইনফরমেশন কই থেকে পায়? মোটর সিস্টেম আসলে তার মধ্যে
আমরা তো আসলে ট্র্যাক্ট করব, ডিসেন্ডিং ট্র্যাক্ট মানে সে ইনফরমেশন নিয়ে যাচ্ছে কিভাবে মাসেল গুলা নড়তেছে, কিন্তু ইনফরমেশন নিয়ে যাওয়ার জন্য তাকে তো আগে ইনফরমেশন পেতে হবে। তাহলে সে কোথা থেকে পায়? প্রাইমারিলি বা প্রথমত সে পায় সোমাটোসেন্সরি সিস্টেম থেকে, সোমাটিক এরিয়া থেকে সে প্রথমত ইনফরমেশনটা পায়। আর কোথা থেকে পায়? যে আমরা যে কানে শুনি সেইটা একটা ইনফরমেশন, সেই ট্র্যাক্ট হয়ে বা সেই পাথওয়েতে ইনফরমেশন ব্রেনে যায়। আমরা চোখে দেখি, সেটা ইনফরমেশন নিয়ে যায়। তারপরে হচ্ছে অপোজিট সাইডের, মানে আমি যদি রাইট সাইডের সেরেব্রাল হেমিস্ফিয়ার চিন্তা করি, তাহলে অপোজিট সাইডের সেরেব্রাল হেমিস্ফিয়ারের সোমাটোসেন্সরি কর্টেক্স থেকে সে ইনফরমেশন পায়। থ্যালামাস থেকে সে ইনফরমেশন পায় যে তাকে এখন মোটর অ্যাক্টিভিটি করতে হবে বা মোটর অ্যাক্টিভিটি শুরু করতে হবে। তাহলে তার ইনকামিং সোর্স কি? যে ইনকামিং সে পাচ্ছে হচ্ছে সোমাটোসেন্সরি সিস্টেম থেকে, বারবার বললাম যেটা হিয়ারিং, ভিশন বা অপোজিট সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে। এটা হচ্ছে আমার মোটর কর্টেক্স বললাম। এখন মোটর কর্টেক্স বলছি আমি তিনটা, একটা হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া, একটা হচ্ছে প্রিমোটর এরিয়া, একটা সাপ্লিমেন্টারি মোটর এরিয়া। এখন প্রাইমারি মোটর এরিয়ার কাজ কি? প্রাইমারি মোটর এরিয়ার কাজ কি? প্রায় তিনটা মোটর এরিয়া, তিন ধরনের কাজ। তাহলে প্রাইমারিটা কি করছে? যে কন্ট্রোলিং দ্য মাসল অফ হ্যান্ড এন্ড স্পিচ মেইনলি। প্রাইমারি যে মোটর এরিয়া সে কি কন্ট্রোল করছে? স্পিচ এবং হ্যান্ডের যে মুভমেন্ট মূলত সে সেটাকে কন্ট্রোল করছে। আর সে কি করছে? সে আচ্ছা, মোটর এরিয়ার মধ্যে দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে প্রাইমারি মোটর এরিয়ার মধ্যে কিছু কথা লেখা আছে। লেগ, সবার উপরে লেগ লেখা, তারপরে ফিট, ট্রাঙ্ক, আর্ম, হ্যান্ড, ফেস, মাউথ। তাহলে প্রাইমারি মোটর এরিয়ার মধ্যে এই মানে ব্রেনের এই এলাকা এই অংশটুকুকে কন্ট্রোল করে, বা এই যেখানে লেগ লেখা, ব্রেনের এই জায়গাটা লেগের কন্ট্রোলটাকে, লেগের মুভমেন্ট বা লেগটাকে কন্ট্রোল করে। তো এই জায়গাগুলো এইভাবে মানে এটাকে থাকে যে বডির সবচেয়ে নিচের পার্টটা ব্রেনের সবচেয়ে উপরে থাকে, আর বডির সবচেয়ে উপরের পার্টটা ব্রেনের সবচেয়ে নিচে থাকে। তাহলে এই জায়গাটা ম্যাপিং হয়। প্রাইমারি মোটর কর্টেক্স কি করে? যে এখানে প্ল্যানিং হচ্ছে বা সে কি করছে? মাসল অফ হ্যান্ড, মূলত সে হ্যান্ড এবং স্পিচের মুভমেন্টটাকে সে কন্ট্রোল করতেছে। প্রিমোটর এরিয়ায় আসে নিচের অংশে। প্রিমোটর এরিয়া, এই প্রিমোটর এরিয়া কি করছে? আরেকটু কমপ্লেক্স প্যাটার্ন অফ মুভমেন্ট করছে। মোটর এরিয়াটা কি করছে? ফাইন মুভমেন্টটাকে করতেছে কন্ট্রোল, হ্যান্ড এবং স্পিচ। দেখো হ্যান্ড মানে কি? হাত। হ্যান্ড হচ্ছে যে অংশটা, সেটা তো তুমি অ্যানাটমিতে পড়ছো, রিস্টের পরের অংশটুকু হ্যান্ড। তো হ্যান্ডের কন্ট্রোলটা এবং স্পিচ, হ্যান্ড এবং এগুলা কিন্তু খুব ফাইন কাজ। তুমি হাত দিয়ে সেলাই করো, তুমি টাইপিং করো, তুমি মোবাইল ব্রাউজ করতেছো, তুমি লিখতেছো, বা কেউ গিটার বাজায়, কেউ পিয়ানো বাজায়, কেউ তুমি যখন কেউ সার্জন হলে যখন সার্জারি করবা, হাত দিয়ে কাটাকাটি করবা, সেলাই করবা, তো এগুলো অনেক ফাইন কাজ। ঠিক আছে? তো এই ফাইন কাজ এবং স্পিচও কিন্তু খুব ফাইন একটা কাজ। আমি যে কথা বলছি কন্টিনিউয়াসলি আমার ঠোঁট নড়ছে, তো ঠোঁট নড়ছে এক একটা শব্দের সাথে, এক একটা ওয়ার্ডের সাথে, বা এক একটা অ্যালফাবেটের সাথে ঠোঁটের এক এক রকম মুভমেন্ট হচ্ছে। এগুলা খুব ফাইন কাজ। এই কাজগুলা করতেছে প্রাইমারি মোটর এরিয়া। আর প্রিমোটর এরিয়া কি করছে? কমপ্লেক্স প্যাটার্ন অফ মুভমেন্ট। কমপ্লেক্স মানে মনে করো পজিশন ঠিক করছে সে, যে তোমার শোল্ডার কখন কিভাবে, তুমি দাঁড়ায় আছো তোমার শোল্ডার কিরকম থাকবে, তোমার আর্ম কিরকম থাকবে, তুমি হয়তো একটু কাত হয়ে দাঁড়াইছো তখন তোমার শোল্ডারটা মানে বডির ব্যালেন্স মেনটেন করার জন্য শোল্ডারটা কিরকম থাকবে, আর্ম কিরকম থাকবে, এই কাজগুলা করছে প্রিমোটর এরিয়া। আচ্ছা, আর সাপ্লিমেন্টারি মোটর কি করছে? এই যে কন্ট্রোল, তার ও আসলে প্ল্যানিং করছে, যে মোটর সিকোয়েন্স সে অর্গানাইজ এবং প্ল্যানিং করতেছে। সাপ্লিমেন্টারি এরিয়া কি করছে? প্ল্যান করছে, অর্গানাইজ করতেছে, যে এইভাবে এইভাবে হাতটা নড়বে, বা এইভাবে এইভাবে এই মানুষটার শোল্ডার থাকবে, সে এখন দৌড়াবে, তাহলে দৌড়ানোর জন্য একবার তার ফ্লেকশন হবে, একবার এক্সটেনশন হবে। এইগুলা প্ল্যানিং বা অর্গানাইজিং যে কাজটা, সেটা সাপ্লিমেন্টারি মোটর এরিয়া করে। প্রিমোটর এরিয়া একটু কমপ্লেক্স প্যাটার্নের প্ল্যান করে তার কাজগুলা করে। আর প্রাইমারি মোটর কর্টেক্স মূলত ফাইন যে কাজটা হ্যান্ড এবং স্পিচে, হ্যান্ডের যে কাজগুলা সেটাকে কন্ট্রোল করে। ঠিক আছে?
এই হলো আমার মোটর এরিয়াটা, জাস্ট একটু বললাম কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে যাওয়ার আগে। ঠিক আছে, এখন আসো আমার ট্র্যাক্টে। ট্র্যাক্ট কি জিনিস আসলে? ট্র্যাক্ট তোমরা জানোই যে বান্ডেল অফ কি জানি এক্সনস অফ নিউরনস, ঠিক না? তাহলে ট্র্যাক্ট কি করছে? ট্র্যাক্ট কি? ট্র্যাক্ট আসলে কয় ধরনের? মোটর কর্টেক্স থেকে কমান্ডটা পেরিফেরিতে নিয়ে যাওয়ার জন্য এখানে দুই ধরনের ট্র্যাক্ট আছে আসলে। কি কি আছে? পিরামিডাল ট্র্যাক্ট এন্ড এক্সট্রা পিরামিডাল এক্সট্রা ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্ট। আচ্ছা আচ্ছা, axial and distal। তাহলে পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, ঠিক আছে? তাহলে পিরামিডাল ট্র্যাক্ট আছে, এক্সট্রা পিরামিডাল কিছু ট্র্যাক্ট আছে। এখন পিরামিডাল ট্র্যাক্ট কি জিনিস? পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে আসলে দুটো ট্র্যাক্ট আছে। একটা হচ্ছে মূলত কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, আর আরেকটা হচ্ছে কর্টিকোবালবার ট্র্যাক্ট। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আর আরেকটা হচ্ছে আমার কর্টিকোবালবার ট্র্যাক্ট। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকোবালবার ট্র্যাক্ট আছে। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা কি? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা কি? কর্টেক্স থেকে স্পাইনাল কর্ড দিয়ে নিয়ে যাবে। ঠিকই আছে, কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডে যাবে, ঠিক আছে? এখন এটার আগে আরেকটা জিনিস যেটা, আচ্ছা এক্সিয়াল মাসল বলতে কি বুঝো বলো তো তোমরা? এক্সিয়াল মাসল, ট্রাঙ্কের মাসল যেগুলা। ট্রাঙ্কের মাসল গুলো হচ্ছে এক্সিয়াল মাসল, আর প্রক্সিমাল পার্ট এবং ডিস্টাল পার্ট অফ লিম্ব, এইগুলা তো তোমরা জানোই, অ্যানাটমি থেকে জেনে আসছো। তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমাদের মাসল গুলা, এক্সিয়াল মাসল বা প্রক্সিমাল পার্ট, ডিস্টাল পার্ট, এরা যে কন্ট্রোল হয় বা এদের কন্ট্রোল করার জন্য যে ট্র্যাক্ট গুলা, সেগুলোর লোকেশনটা আগে একটু বলে নিই। এই যে আমরা পড়বো এখন পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, এরা আসলে স্পাইনাল কর্ডের কোথায় লোকেটেড থাকে। তো আমার বডির যে এক্সিয়াল এবং প্রক্সিমাল পার্টকে কন্ট্রোল করার জন্য যে ট্র্যাক্ট গুলা বা যে নিউরন গুলা, সেগুলা কোথায় থাকে স্পাইনাল কর্ডের? মিডিয়ালি অর ভেন্ট্রালি, মাঝখানে অথবা সামনে থাকে। আর এক্সিয়াল মাসল গুলার কাজ কি? ট্রাঙ্কের মাসলটার কাজ কি? সেটার কাজ হচ্ছে পোস্চারাল অ্যাডজাস্টমেন্ট এবং গ্রস যে আমাদের মুভমেন্ট, সেটাকে কন্ট্রোল করা। ডিস্টাল, তাহলে আমার এক্সিয়াল এবং প্রক্সিমাল পার্ট অফ দা বডিকে কন্ট্রোল করার জন্য যে ট্র্যাক্ট বা যে নিউরন বা যে সিস্টেম, সেগুলো আমার স্পাইনাল কর্ডে মিডিয়ালি অথবা ভেন্ট্রালি থাকে। আর যেটা আমার ডিস্টাল পার্ট, মানে আমার ফাইন কাজ, ডিস্টাল পার্ট কিন্তু সবসময় ফাইন কাজ করে। তো ডিস্টাল পার্টটাকে কন্ট্রোল করার জন্য যেটা থাকে সেটা ল্যাটারালি থাকে, ল্যাটারালি থাকছে। তাহলে মিডিয়ালি এবং ভেন্ট্রালি থাকছে হচ্ছে আমার এক্সিয়াল এবং প্রক্সিমাল পার্ট অফ লিম্বের যে কন্ট্রোলিং, ডিস্টাল পার্টের কন্ট্রোলিং থাকছে আমার ল্যাটারালি। এটা বেসিক কথা। এখন ডিসেন্ডিং ট্র্যাক্ট, তাহলে পিরামিডাল বললাম, এক্সট্রা পিরামিডাল বললাম। ডিসেন্ডিং ট্র্যাক্টের কাজ কি? ট্রান্সমিশন অফ সিগন্যাল ফ্রম দ্য মোটর কর্টেক্স টু দ্য মাসল। মোটর কর্টেক্স থেকে মাসলে সিগন্যাল নিয়ে যাওয়া হচ্ছে আমার ডিসেন্ডিং ট্র্যাক্টের কাজ। আচ্ছা, একটা হচ্ছে ডিরেক্টলি নিয়ে যায়, একটা ট্র্যাক্ট হচ্ছে ডিরেক্টলি মোটর কর্টেক্স থেকে মাসলে ইনফরমেশন নিয়ে যায়, আর আরো কিছু ট্র্যাক্ট আছে যেটা ইনডিরেক্টলি নিয়ে যায়। ডিরেক্টলি যেটা নিয়ে যায় কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডে, সেটাই হচ্ছে আমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্ট। আর যেটা ইনডাইরেক্টলি নিয়ে যায় সেগুলাকে আমরা এক্সট্রা পিরামিডাল বলছি। এখন ইনডাইরেক্টলি মানে কি আসলে? এক্সট্রা পিরামিডাল না, ইনডিরেক্টলি যেটা, সেটা হচ্ছে কর্টিকোবালবার যেটা বলতেছি আমি, সেটা আসলে ইনডিরেক্টলি নিয়ে যায়। তাহলে আমার প্রথমত পিরামিডাল ট্র্যাক্ট, তো সেই পিরামিডাল ট্র্যাক্টের কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা আসলে ডিরেক্ট ইনফরমেশন নিয়ে যায়। আর আরেকটা টার্ম বিভিন্ন, একটু কনফিউজিং, এটা পরীক্ষায় তোমাদের কর্টিকোবালবার আসলে ধরাও হয় না, রিটেনেও আসে না, কিন্তু এটা একটু কনফিউজিং, তুমি একটু কনফিউজ হয়ে যাবে, এই জন্য আমি বলছি। কর্টিকোবালবারটা হচ্ছে ইনডিরেক্টলি নিয়ে যায়, মানে কর্টেক্স থেকে ব্রেইনের অন্যান্য পার্টি ইনফরমেশন যায়, সেখান থেকে স্পাইনাল কর্ডে যায়। কর্টেক্স থেকে মানে এটাও যায়, কোথায় যায়? বেসাল গ্যাংলিয়ায় যায়, সেরেবেলামে যায়, ভেরিয়াস নিউক্লিয়ে যাচ্ছে স্পাইনাল ব্রেন স্টেমে, তারপরে যাচ্ছে, এই জন্য এটা ইনডিরেক্ট। আচ্ছা, এখন কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের অরিজিন কই থেকে হয়? এটা মোটর কর্টেক্স, যেটা এই যে ছবিতে যেটা দেখাচ্ছে, বা প্রাইমারি মোটর কর্টেক্স, সাপ্লিমেন্টারি, এইসব জায়গার যে নিউরন থাকছে তার এক্সন থেকে।
এটাকে যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে তাহলে বলতে হবে মোটর কর্টেক্সের লেয়ার 5। আমার ধারণা তোমরা লেয়ার গুলো সেরেব্রাল কর্টেক্সের অ্যানাটমিতে পড়ছো। তাহলে মোটর কর্টেক্সের লেয়ার 5 থেকে আমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের অরিজিন হয় এবং ওখানেকার যে নিউরন তার এক্সন দিয়ে তৈরি হয় এবং সে কোথায় গিয়ে শেষ হয়? স্পাইনাল কর্ডে গিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, আর কর্টিকো বালবার যেটা বলছি আমি কিন্তু এখনো এক্সট্রা পিরামিডালে যাইনি, আমি পিরামিডালে আছি। এবং কর্টিকো বালবার যেটা বলছি, যেটা মোটর কর্টেক্স থেকে শুরু হয় এবং ব্রেন স্টেমের কিছু নিউক্লিয়াসে গিয়ে শেষ হয়, সেটা হচ্ছে কর্টিকো বালবার। যেমন ট্রাইজেমিনাল, ফেসিয়াল এবং হাইপোগ্লিসাল নিউক্লি, এই নিউক্লি গুলাতে যে ট্র্যাকটা গিয়ে মোটর কর্টেক্স থেকে ওই নিউক্লি গুলোতে শেষ হয় সেগুলো হচ্ছে কর্টিকো বালবার ট্র্যাক্ট। এখন তোমরা জানো নিশ্চয়ই এতদিনে যে পিরামিডাল ট্র্যাক্ট আর এক্সট্রা পিরামিডালের মধ্যে আসলে পার্থক্যটা কি। পিরামিডাল কেন একটাকে আমি পিরামিডাল ট্র্যাক্ট বলছি বলো তো, আর একটাকে এক্সট্রা পিরামিডাল বলছি? কারণ ম্যাম এগুলো মেডুলার পিরামিডের মধ্যে দিয়ে যায় যেগুলো, তাদেরকে পিরামিডাল ট্র্যাক্ট। আর ওগুলা হচ্ছে অন্য রুটে যায়, এই কারণে মানে পিরামিড দিয়ে যায় না, এই জন্য তাকে এক্সট্রা পিরামিডাল বলে। তাহলে তোমরা তো জানোই, তাহলে পিরামিড দিয়ে যাচ্ছে দেখে তাকে আমি পিরামিডাল ট্র্যাক্ট বলছি আর ওটাকে এক্সট্রা পিরামিডাল বলছি। এখন তাদের মধ্যে আসলে আরো কিছু বেসিক কিছু পার্থক্যগুলো কি এখন বলবো? তাহলে এখন আসো পিরামিডাল ট্র্যাক্ট, এটার অরিজিন কিন্তু আচ্ছা, পিরামিডাল ট্র্যাক্ট আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের মূল পার্থক্য তো একটা বললা যে তুমি পিরামিড দিয়ে যায় আর ও পিরামিড ছাড়া যায়। পিরামিডাল ট্র্যাক্টের কাজ কি? ফাইন স্কিলফুল ভলান্টারি অ্যাক্টিভিটি অফ অপোজিট সাইড অফ দ্য বডি। সে বডির অপোজিট সাইডের, যদি রাইট কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের কথা আমি চিন্তা করি, তাহলে সে কন্ট্রোল করে লেফট সাইড অফ দ্য বডির কি ফাইন স্কিলফুল মুভমেন্ট। আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কি করে? গ্রস মুভমেন্ট গুলো কন্ট্রোল করে। এক কথায় যদি তুমি বলতে চাও তাহলে আমরা বলবো যে টোন, পোশ্চার, ইকুইলিব্রিয়াম মেনটেন করে। টোন, পোশ্চার, ইকুইলিব্রিয়াম, টোন, পোশ্চার, ইকুইলিব্রিয়াম, এক কথায় যদি আমি বলি। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আমার স্কিলফুল ফাইন ভলান্টারি, মানে স্কিলফুল কাজ, যেটা ওই যে আমি আগে বলছি হাত দিয়ে যা করি সেটা খুবই স্কিলফুল একটা কাজ। আমি লিখছি, আমি হারমোনিয়াম বাজাচ্ছি, আমি গিটার বাজাচ্ছি, বা আমি কিছু কাটাকাটি করছি, এগুলা কিন্তু এগুলা হচ্ছে, দেখো এই যে ছবি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমার পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্ট দেখো, দেখা যাচ্ছে তো ছবি, না শোনা যায়? ম্যাম দেখা যাচ্ছে না। আমি কি অনলাইন আবার কি বন্ধ হয়ে গেছে? আল্লাহ, আমি ছবি কি হয়েছে? দেখো এখন মনে হয় দেখা যাবে। আচ্ছা, পিরামিডাল ট্র্যাক্টের অরিজিন দেখা যাচ্ছে তো, না? ইয়েস ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, পিরামিডাল ট্র্যাক্টটা অরিজিন কই থেকে হয়? আমি কিন্তু আগে বলছি যে মোটর কর্টেক্স এর 3টা এরিয়া আছে, 3টাই আমার বিভিন্ন ধরনের কাজ করে এবং এই মোটর কর্টেক্স এর সেরেব্রাল কর্টেক্স এর লেয়ার 5 এর যে নিউরন তার এক্সন দিয়ে আমার পিরামিডাল ট্র্যাক্ট তৈরি হয়। এখন পিরামিডাল ট্র্যাক্টটা তৈরি হয় বিভিন্ন জায়গা থেকে ফাইবার আসে, এই 3টা জায়গা থেকেই ফাইবার আসে। প্রাইমারি মোটর কর্টেক্স থেকে 30% ফাইবার আসে, প্রিমোটর এবং সাপ্লিমেন্টারি এরিয়া থেকে আরো 30% ফাইবার আসে, এবং সোমাটোসেন্সরি এরিয়া থেকে 40% ফাইবার আসে, টোটাল 100%। এইভাবে মিলে আমার পিরামিডাল ট্র্যাক্টটা তৈরি হয়।
মানে মূল ফাইবার গুলো আর কি, যে প্রাইমারি মোটর থেকে 30%, প্রিমোটর এন্ড সাপ্লিমেন্টারি থেকে 30% এবং সোমাটোসেন্সরি থেকে এরিয়া থেকে আসে 40%। আচ্ছা, এখন কি হয় ওখান থেকে আসলো, কোর্সটা কি আসলে? তার কোর্সটা হচ্ছে কি, কর্টেক্সে সে বিভিন্ন জায়গা কিন্তু ক্রস করে। প্রথমত হচ্ছে কর্টেক্স, তারপরে হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, এরপরে সে তো উপর থেকে নিচে নামে। প্রথমটা হচ্ছে কর্টেক্স, তারপরে ইন্টারনাল ক্যাপসুল, তারপরে হচ্ছে মিড ব্রেইন, এরপরে পন্স, মেডালা, তারপরে যায় স্পাইনাল কর্ডে। প্রথমে হচ্ছে কর্টেক্স, কর্টেক্স থেকে নামবে। শুনো, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা যে ইন্টারনাল ক্যাপসুলের জেনু দিয়ে যায়, হাবি জাবি, নিজেরা, এখানে আমার বোঝানোর কিছু নাই। পন্সে গিয়ে কি হয়, প্রথমে তো সে কর্টেক্স থেকে নামলো, নিচের দিকে নামতেছে, তার ফাইবার গুলার অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে, একটু যে রাইট অ্যাঙ্গেলে ঘুরে, এটা তোমাদের পড়তে হবে যে কর্টেক্সে ফাইবার গুলা কিরকম থাকে। আমি প্রথমে বলছিলাম, ছবিও দেখাইছিলাম যে লেগ ফাইবার সবচেয়ে উপরে থাকে, ট্রাঙ্কের ফাইবার মিডিলে থাকে এবং মাথা সবচেয়ে নিচে থাকে, মানে উল্টা থাকে। ব্রেইনের মধ্যে আমাদের বডির অ্যারেঞ্জমেন্ট যেরকম, ফাইবার গুলা উল্টো থাকে। তাহলে কর্টেক্সে এইভাবে থাকে আমার পিরামিডাল ট্র্যাক্টের ফাইবার গুলা। যখন সে নিচে নামতে থাকে, ইন্টারনাল ক্যাপসুলে আসে, সে রাইট অ্যাঙ্গেলে একটু ঘুরে। রাইট অ্যাঙ্গেলে ঘুরার ফলে কি হয়, হেডের ফাইবারটা তখন এন্টিরিয়রলি চলে যায়, আর ট্রাঙ্ক মিডিয়ালি থাকে, লেগ পোস্টেরিয়রলি থাকে। আবার যখন সে নিচে নামতে নামতে মিড ব্রেইনে আসে, মিড ব্রেইনে আসার পরে সে আরেক দফা ঘুরে রাইট অ্যাঙ্গেল, তখন আবার যদি রাইটে ঘুরে, যেটা এন্টিরিয়রলি ছিল, তুমি চিন্তা করো, যেটা এন্টিরিয়রলি ছিল, এন্টিরিয়র জিনিসটা ডান দিকে ঘুরলে কি হবে, সে মিডিয়ালি চলে যাবে। যেটা মিডিলে ছিল সে মিডিলেই থাকবে, আর যেটা পেছনে ছিল ডান দিকে যদি একবার ঘুরাই আমি ফাইবারটাকে, তুমি একটা বাসায় নিজে নিজে তোমরা একটা সুতা বা কলম কিছু ঘুরায় ঘুরায় দেখবা, তাহলে বুঝতে পারবা রাইট অ্যাঙ্গেলে ঘুরাটা। পেছনেরটা চলে যাবে ডান দিকে। এরপরে সে কোথায় যাবে, ফাইবার গুলা পন্সে যাবে। পন্সে গিয়ে এই যে ফাইবার গুলা, এগুলা তো লম্বা হয়ে নামছিল, তারা ব্রেক হবে, ভাঙবে, স্ক্যাটার্ড ফাইবার হয়ে যাবে। স্ক্যাটার্ড ফাইবার হওয়ার পরে মেডালায় যাবে। মেডালায় গিয়ে এই স্ক্যাটার্ড ফাইবার গুলো আবার রিইউনাইট হবে, এবং রিইউনাইট হয়ে তখন সে পিরামিড দিয়ে, মানে কম্প্যাক্ট হবে মেডালার পিরামিডে, এবং তখন যে এই যে কম্প্যাক্ট যে একটা বান্ডেল হবে পিরামিডের মধ্যে, তখনই তার নাম হবে, এই জন্যই তার নাম আসলে পিরামিডাল ট্র্যাক্ট। পন্সে ফাইবার গুলা কর্টেক্স থেকে ইন্টারনাল ক্যাপসুল হয়ে মিড ব্রেইনে আসলো, তারপরে পন্সে আসলো। পন্সে আসার পরে এই ফাইবার গুলা ভেঙে গেল, স্ক্যাটার্ড হয়ে গেল। স্ক্যাটার্ড হয়ে যাওয়ার পরে তারা মেডালায় গেল। মেডালায় গিয়ে এই ভাঙা ভাঙা ব্রেক হয়ে যাওয়া ফাইবার গুলা পিরামিডে গেল, মেডুলার গিয়ে সেখানে আবার একটা কম্প্যাক্ট বান্ডেল হয়ে গেল। মেডুলার ওই জায়গাটা একটু উঁচু, আসলে একটু উঁচু। তো এই যে দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে লোয়ার মেডালাতে গেল, মেডুলার পিরামিডটা দেখো ব্লু কালারের। এই জায়গাতে সে বান্ডেল, মানে একটা ক্যাপসুলের মতো হয়, ওই যে পিরামিডাল, আচ্ছা ক্যাপসুলের মতো হয়, হয়ে পিরামিডাল ট্র্যাক্ট তখন নাম হয়। এখানে এসে কি হয়, এই জায়গাটায় এসে মেডালায় এসে ফাইবার গুলা এখন সাইড ক্রস করবে। আমরা সেন্সরি সিস্টেম যখন পড়ছি তখন পড়ছি ফাইবার গুলা ক্রস হয়ে দুই ধরনের ট্র্যাক্টের দুই জায়গায়। ট্র্যাক্টে গল এন্ড বার্ডে কোথায় ক্রস করে, উপরে গিয়ে নিউক্লিয়াস ভেসিকুলেটার এবং কিউনিটাসে গিয়ে মিড লাইন ক্রস করে। আর আমার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যে লেভেলে থাকে সেই লেভেলেই মিড লাইন ক্রস করে। আমার পিরামিডাল ট্র্যাক্টটা মিড লাইন ক্রস করে মেডালায় এসে, কর্টেক্স থেকে আসলো, ইন্টারনাল ক্যাপসুল মিড ব্রেইন পন্স হয়ে মেডালাতে এসে সে, দেখো এই ছবিতে ব্লু হয়ে ক্রস করছে। ক্রস করলো, কত পার্সেন্ট ফাইবার ক্রস করবে, মূলত 80% ফাইবারই মিড লাইন ক্রস করবে। এবং ক্রস করে দেখো এই ছবিটায় দেখো একটু মোটা চিকন করে দেখাচ্ছে, আমার এখানে 90 বলছে, যদি আমরা 80 বলি, 80% ফাইবার মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে চলে যায় এবং ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হয়ে তখন সেইভাবে নিচে নামে। আর যে 20% রিমেইনিং থাকে সেটা
ডিরেক্টলি ভেন্ট্রাল কর্টিকো পিরামিডাল ট্র্যাক্ট হয়ে নিচে নামে। কিছু ফাইবার আবার সেম সাইডের ল্যাটারাল সাইডে যে এই জায়গায় ছবিটায় দেখাচ্ছে, মানে আমরা মূলত দুই ভাগে বলি, 80% মিড লাইন ক্রস করে নেমে যায় আর 20% সরাসরি নিচে নেমে যায় অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল আনক্রসড পিরামিডাল ট্র্যাক্ট হয়ে। তারপরে সে নিচে নেমে গেল, স্পাইনাল কর্ডে গেল, সেখানে গিয়ে ইন্টারনিউরন বা ইয়ের সাথে শেষ হচ্ছে, ঠিক আছে, অপোজিট সাইডে যাচ্ছে। এখন টার্মিনেশন কোথায় হয়? ফাইবার গুলার টার্মিনেশন দেখো, এই জিনিসটা একটু দেখো কি বললাম, টার্মিনেশন কোথায় হয়? স্পাইনাল কর্ডে। এখন স্পাইনাল কর্ডের বিভিন্ন লেভেলে বিভিন্ন ফাইবার মানে বিভিন্ন পার্সেন্টেজে টার্মিনেশন হয়। আমি যদি এভাবে বলি যে সার্ভাইকেল, আমরা জানি তো স্পাইনাল কর্ডের বিভিন্ন রিজিয়ন আছে, সার্ভাইকেল রিজিয়ন, থোরাসিক রিজিয়ন এবং লাম্বোস্যাক্রাল। ফাইবার গুলার 55% ফাইবারই টার্মিনেট হয় সার্ভাইকেল রিজিয়নে। যে ফাইবার গুলা আমার নামতেছে ব্রেন থেকে, তো 100% ফাইবারই নিচে নামতেছে, 80% ল্যাটারালি, 20% ভেন্ট্রালি। তার মধ্যে 55% ফাইবারই সার্ভাইকেল রিজিয়নে টার্মিনেশন মানে শেষ হয়ে যায়। সার্ভাইকেল রিজিয়নের যে সার্ভাইকেল 1 to 7 যে লেভেল আছে, সেখানে বিভিন্ন লেভেলে শেষ হয়। 20% শেষ হয় থোরাসিক লেভেলে, আর 25% শেষ হয় লাম্বোস্যাক্রাল রিজিয়নে। এটা দিয়ে কি বোঝা যায় আসলে? কি বুঝলা বলো তো, যে 55% শেষ হয়ে গেছে সার্ভাইকেল রিজিয়নে, 20% থোরাসিক রিজিয়নে আর 25% লাম্বোস্যাক্রাল রিজিয়নে। এটা থেকে আসলে কি বুঝলা? সার্ভাইকাল রিজিয়ন যেহেতু বেশি নিউরন আছে, তাহলে ওইদিকে ফাইন মুভমেন্ট হবে। হ্যাঁ, এই তো, হাত বেশি ফাইন কাজ করে। আমার হাত, আমার মুখ, আমার স্পিচ, যেটা ঠোঁট, লিপ, এগুলা কিন্তু বেশি ফাইন কাজ করে। পা বা ট্রাঙ্ক তো গ্রস মুভমেন্ট করতেছে, লিম্বের মুভমেন্ট কন্ট্রোল করতেছে, আর তার চেয়ে একটু ফাইন কাজ করে পা। মনে করো অনেক দেখি না আমরা, অনেক সময় টিভিতে দেখায় যে 2 হাত নাই মানুষ, সে পা দিয়ে ছবি আঁকতেছে, কিছু ইয়ে দেখায় বিভিন্ন সময়, বা পা দিয়ে সেলাই করতেছে। আমরাও করি, নর্মাল মানুষও পা দিয়ে, তাহলে পাও ফাইন কাজ করে কিন্তু পার্সেন্টেজ কম। এই কারণে কিন্তু সবচেয়ে কম ফাইন কাজ করে আমার ট্রাঙ্কের মাসেল। এই কারণে এখানে এই টার্মিনেশনের পার্সেন্টেজ দেখলেও কিন্তু বোঝা যায় যে কোন অংশটা ব্রেনের বা কে ফাইন কাজ বেশি করে। ঠিক আছে, পিরামিডাল ট্র্যাক্ট শেষ, কোথায় কিভাবে শেষ হলো। এখন তার ফাংশন আমি কি বলছিলাম? তার ফাংশন আমি বলছিলাম যে মোটর ইম্পালস স্পাইনাল কর্ডে নিয়ে যায় কি করতে? skillful fine voluntary movement of opposite side of body. অপোজিট সাইড কিন্তু সে ক্রস করে ফেলছে, তাই না? সে ক্রস করে ফেলছে কোথায়? মিড মেডুলার লেভেলে সে সাইড চেঞ্জ করছে, ডিকাসেট করছে। ডিকাসেশন করার পরে সে, তার মানে কি, আমার রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে, ধরলাম আমি রাইট সাইডের যে মোটর এরিয়া বা প্রিমোটর এরিয়া থেকে যে ফাইবার গুলা নামছে, তারা মেডুলার লোয়ার লেভেলে গিয়ে অপোজিট সাইডে চলে গেল, অপোজিট সাইডে চলে গেল। তাহলে এবং সে তখন কোথায় শেষ হচ্ছে? লেফট সাইডের সার্ভাইকেল বলো, থোরাসিক বলো বা লাম্বোস্যাক্রাল রিজিয়নে শেষ হচ্ছে। তাহলে আমার রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার কন্ট্রোল করছে কোন হাফ অফ দা বডি? লেফট হাফ অফ দা বডি। এবং লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে মোটর ফাংশনটা কন্ট্রোল করছে রাইট হাফ অফ দা বডি। এই রাইট লেফট কেন মনে রাখতে হবে? কেন মিড লাইন ক্রস মনে রাখতে হবে? কারণ আমরা একটু পরেই স্পাইনাল কর্ডের হেমিসেকশন করব, তখন আমার এগুলা লাগবে। এখন আসো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে কি আছে? এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টটা কি আসলে? এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টটা হচ্ছে কি, মানে আচ্ছা, যে অল পোরশন অফ দা ব্রেইন এন্ড ব্রেন স্টেম, ব্রেইনের সব পোরশন এবং ব্রেন স্টেমের সব পোরশন যেটা মোটর কন্ট্রোলে কন্ট্রিবিউট করে, কিন্তু কর্টিকোস্পাইনাল বা পিরামিডাল ট্র্যাক্টের পার্ট না। যে ডিরেক্ট যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট বলছি, সেই যে নিউরন গুলা, তার বাইরে যত সব নিউরন আছে আমার মোটর কর্টেক্স থেকে আসছে, ব্রেইন এবং ব্রেন স্টেমে যাচ্ছে, সেগুলা হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। কোথা দিয়ে যাচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট যেটা বলতেছি, সেটা আসলে কই থেকে কই যায় বা ট্র্যাক্টটা কোথায় লোকেটেড? এটা যেমন আমরা বলছি যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, কথাই বোঝা যাচ্ছে কর্টেক্স থেকে স্পাইনে যাচ্ছে।
এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কি কি আছে তাহলে আমার এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট আছে হচ্ছে ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট একটা, আরেকটা হচ্ছে আমার টেকটোস্পাইনাল, আরেকটা হচ্ছে আমার রেটিকুলোস্পাইনাল, মানে ব্রেনের যে আরো কিছু জায়গা আছে। এটা আমি নেক্সট আইটেমে পড়াবো যে বেসাল গ্যাংলিয়া বা এগুলা মোটর মানে ব্রেনের মোটর কর্টেক্স বা সেরেব্রাল হেমিস্ফিয়ার ছাড়াও আরো কিছু পার্ট যেগুলা মোটর কন্ট্রোলে কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে বেসাল গ্যাংলিয়া, আরেকটা হচ্ছে রেটিকুলার ফর্মেশন, আরেকটা হচ্ছে কি বললাম ভেস্টিবুলার নিউক্লি, এগুলা বেসাল গ্যাংলিয়া, রেটিকুলার ফর্মেশন, ভেস্টিবুলার নিউক্লি। তাহলে বেসাল গ্যাংলিয়া দিয়ে আচ্ছা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট তাহলে নাম আমি কি কি বলছি? আমি বললাম টেকটোস্পাইনাল ট্র্যাক্ট, আমি বললাম ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট, আমি বললাম রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট। এখন ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টের কাজ কি? ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টটা আমরা পড়বো 8 নাম্বার না 10 নাম্বার আইটেমে। যে ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টটা হেয়ারিং এর কাজে লাগে, হেয়ারিং, এবং সে কি কন্ট্রোল করে? হেয়ারিং এর কাজে লাগে, মানে শুনতে সাহায্য করে। আর কি করে? ঘাড়ের কন্ট্রোল নেক মাসকুলেচার, ঘাড়ের বা নাক গলার যে মাসল নেক, কন্ট্রোল নেক মাসকুলেচার এবং পোস্চার মেনটেন করে। রেটিকুলোস্পাইনাল যেটা বলছি সেটা কি করছে? মেনটেন পোস্চার। টেকটোস্পাইনাল কি করছে? টেকটো যেটা বলছি আমি হেড এবং আই মুভমেন্ট, তোমাদেরকে জাস্ট জানতে হবে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের নামগুলা এবং প্রতিটা ট্র্যাক থেকে একটা একটা কাজ। এই যে আমি 3টা ট্র্যাক বলছি, 3টা ট্র্যাক থেকে 3টা কাজ মনে রাখবা। ভেস্টিবুলোস্পাইনাল হেয়ারিং এবং নেকের মাসকুলেচার কন্ট্রোল করছে, রেটিকুলোস্পাইনাল আমার পোস্চার মেনটেন করছে, আর টেকটোস্পাইনাল হেড এবং আই এর মুভমেন্ট কন্ট্রোল করছে। আপাতত তোমাদের জন্য এই লেভেলে এইটুকুই যথেষ্ট, এত ডিটেইলস এর দরকার নাই। দুইটা ট্র্যাক্টের পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল, তাদের অরিজিন কোথায়, কই থেকে আসছে এবং তাদের ফাংশন। পার্থক্য যদি বলতে চাও যে ফাংশন দিয়ে পার্থক্য করবা। যে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট একটা প্রথমে বলবো অরিজিন কই থেকে হচ্ছে, পিরামিডাল কই থেকে, যে মোটর কর্টেক্স থেকে, আর এক্সট্রা পিরামিডালটা হচ্ছে মোটর কর্টেক্সের কোন কোন এরিয়া থেকে, যেটা পিরামিডাল সেলের বাইরে আর কি। কই কই থেকে? বেসাল গ্যাংলিয়া থেকে, ইয়ে থেকে, আর কি বললাম বেসাল গ্যাংলিয়া, রেটিকুলোস্পাইনাল এরিয়া, রেটিকুলার এরিয়া, এই সব জায়গা থেকে। ট্র্যাক্টের নাম বলবা, তার ফাংশন বলবা। এই তো। আর কি? তাহলে আমি অনেক কথা বলছি কিন্তু পড়া তোমাদের কম। পড়া হচ্ছে তোমরা তো ট্র্যাক্টের অরিজিন পড়বা, কোর্স পড়বা, টার্মিনেশন পড়বা, ফাংশন পড়বা, তোমাদের পড়া এতটুকুই। আমি বেশি কথা বলছি যাতে তোমাদের ব্রেনে মানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য বেশি কথা বলছি। এত কথা থেকে তোমরা যখন পড়বা তখন রিলেট করতে পারবা। তুমি যখন গাইডই পড়ো, গাইড পড়ো, এই মোটর সিস্টেমটা জ্ঞাননে ভালো লেখা, গাইডনে অনেক ইলাবোরেট বেশি করে লেখা, জ্ঞাননে অল্প অল্প করে লেখা। আমি মূলত জ্ঞানন করছি। আমি বেশি কথা বলছি যাতে তোমাদের ব্রেনে কিছু ইনফো থাকে এবং তুমি নিজে নিজে পড়বা। কি পড়তে হবে বলে দিব, নিজে নিজে পড়বা, নিজে নিজে, তখন আমার কথাগুলো ব্যাকগ্রাউন্ড নলেজ হিসেবে কাজ করবে। এই কারণে আমি বেশি কথা বলছি। তোমাদের হয়তো এখন মনে হচ্ছে ডিসক্রিট কথাবার্তা বলছি, কিন্তু জাস্ট আমি কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করছি আর কি। শেষ আর দুইটা জিনিস বলবো, আপার মোটর, লোয়ার মোটর আর হেমি সেকশন। আপার মোটর নিউরন কি, লোয়ার মোটর নিউরন কি? এখান থেকে কোনো কথা জিজ্ঞেস করার আছে? ট্র্যাক্ট থেকে, পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল থেকে? কেউ কিছু জিজ্ঞেস করবা? আমি কি বুদ্ধের সাথে কথা বলছি? নো ম্যাম। আচ্ছা, উত্তর না দিলে বুঝবো না তো জি বাবা, ম্যাম, লাইনে yes. আসো কি নাই। আচ্ছা, আমার তো মানে বলার তো কিছু নাই এখানে, তো ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করিও। আচ্ছা, এখন আসো আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরন কি জিনিস। খুবই সহজ একটা জিনিস। আপার মোটর নিউরন হচ্ছে পিরামিডাল মানে ইয়ের যে সেলগুলা, নিউরন কনফাইন্ড টু সিএনএস, যেটা সিএনএস এ কনফাইন্ড থাকে যেসব নিউরন, সেগুলা হচ্ছে আপার মোটর নিউরন। আর যেসব নিউরনের সেল বডি সিএনএস এ থাকে আর একজন বাইরে যায়, সেগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন কি, মানে তার সেল বডিও সিএনএস এ থাকবে, তার একজনও সিএনএস এ থাকবে।
পিরামিডাল সেল এবং তার এক্সন গুলা হচ্ছে আপার মোটর নিউরন। আমরা যদি ডেফিনেশন কেউ জিজ্ঞেস করে আমরা বলি যে পিরামিডাল সেল এন্ড দেয়ার এক্সনস আর কল্ড আপার মোটর নিউরন। তাহলে পিরামিডাল সেল থেকেই তো আমার পিরামিডাল ট্র্যাক্ট আসতেছে, তাহলে পিরামিডাল ব্রেনের যে সেরেব্রাল কর্টেক্সের লেয়ারের মধ্যে সেল আছে না পিরামিডাল সেল, সেই সেল এবং তার এক্সন গুলাকে বলে আপার মোটর নিউরন। সহজ কথায় যদি বলতে চাও যে যেসব নিউরন কনফাইন্ড টু সিএনএস সেটা হচ্ছে আপার মোটর নিউরন। স্পাইনাল কর্ডও তো আমার সিএনএস, তাই না? ইয়েস ম্যাম। আপ স্পাইনাল কর্ড ও সিএনএস। তাহলে পিরামিডাল ট্র্যাক্ট শুরু হচ্ছে ব্রেন থেকে, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট শুরু হচ্ছে ব্রেন থেকে, শেষ হচ্ছে সিএনএস এ, সরি স্পাইনাল কর্ডে। তাহলে সে আপার মোটর নিউরন। আর লোয়ার মোটর নিউরন কোনগুলা? যাদের সেল বডি সিএনএস এ থাকতেছে কিন্তু এক্সন বাইরে চলে গেছে। স্পাইনাল কর্ডের যেসব মোটর নিউরন আছে সেগুলা এবং তাদের এক্সন গুলা ওরা হচ্ছে লোয়ার মোটর নিউরন। স্পাইনাল কর্ডের যেসব নিউরন থাকে সে তার সেল বডিতে স্পাইনাল কর্ডের ভেতরে, আর এক্সন গুলা মনে করি তোমরা নার্ভ ফাইবার পড়ছো না, এ ডেল্টা বি সি ফাইবার, ওগুলা কি আসলে? ওগুলা তো এক্সনই, বিভিন্ন নিউরন থেকে যেসব এক্সন বাইরে যাচ্ছে কাজ করার জন্য সেগুলাই তো আসলে আমার এক্সন, আসলে নিউরনের এক্সন মানে নার্ভ ফাইবার, তো ওগুলাকেই বলছি আমি, বান্ডেল হয়ে নার্ভ ফাইবার তৈরি করছে ওরা। তাহলে ওরা হচ্ছে লোয়ার মোটর। তাহলে আপার মোটর জিজ্ঞেস করলে আমরা বলবো যার নিউরন কনফাইন্ড টু সিএনএস এ, আর লোয়ার মোটর বললে আমরা বলবো যার নিউরনের সেল বডি সিএনএস এর ভেতরে কিন্তু এক্সন বাইরে চলে গেছে সে হচ্ছে লোয়ার মোটর নিউরন। এখান থেকে ডেফিনেশনটাই ধরে আর পার্থক্য ধরে। আপার মোটর নিউরন লেশন হলে কি হয়, লোয়ার মোটর নিউরন লেশন হলে কি হয়। তোমরা রিফ্লেক্সে পড়ছো না একটা জিনিস, রিলিজ ফেনোমেনন পড়ছো? এটা রিফ্লেক্স আইটেম দিছো? ইয়েস ম্যাম। রিলিজ ফেনোমেনন পড়ছো? আল্লাহ, রিলিজ ফেনোমেনন পড়ো নাই? ভুলে গেছো না পড়োই নাই? কি যে পড়তেছো একমাত্র আল্লাহ জানে। তোমরা যে ফার্স্ট প্রফ কিভাবে মানে কি হবে তোমাদের খোদা জানে। মানে আলটিমেটলি হয়তো বা পাস করবা, তোমাদেরকে মায়া করে করে ছাড়া হবে, কিন্তু কি শিখবা? ম্যাম আমরা চাই না আমাদের মায়া করে ছাড়ুক, আমরা চাই কলেজ খুলে দিক, ভালো মতো পরীক্ষা দিয়ে তারপর complete। কলেজ খোলা কি আমার হাতে বাবা? আমরাও তো চাই। এইভাবে অনলাইন ভালো লাগে না, ম্যাম চেহারা দেখি বাসায় না। বসে পড়াও হচ্ছে না, একদম সত্যি কথা, বাসায় বসে পড়াও হচ্ছে না। কার সাথে যে কথা বলি বুঝি না তো, চেহারা দেখি না, তোমরা বুঝো কিনা তাও বুঝি না। মনে হয় জানি একা একা বক বক করছি। আমাদেরও পড়ানোর কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ আসো তো বাবারা জানি, কিন্তু চেহারা দেখে পড়ানো এক জিনিস। আচ্ছা যাই হোক, তাহলে রিলিজ ফেনোমেনন কি জানো? রিলিজ ফেনোমেনন হচ্ছে এই যে বললাম দুটা কথা, আপার মোটর লোয়ার মোটর। আপার মোটর হচ্ছে ব্রেন, মানে ব্রেন হচ্ছে বস, আপার মোটর নিউরন হচ্ছে বস, আর লোয়ার মোটর হচ্ছে তার সাবঅর্ডিনেট, সে কন্ট্রোল করে। ঠিক না? আমার ব্রেইনই তো আমার সবকিছু কন্ট্রোল করতেছে, আমার ফাংশন, আমি কিভাবে নড়বো, আমি কিভাবে বসবো, আমার মাসল কিভাবে থাকবে, আমার হাতের পজিশন কি হবে, ওগুলা কন্ট্রোল করে ব্রেন। তাহলে ব্রেন হচ্ছে আমার বস, বস হচ্ছে আপার মোটর নিউরন। যখন মনে করো এই যে আমি যদি এখন পড়াইতে পড়াইতে বলি বাবারা, ক্লাসে যেটা হতো আর কি, তোমরা বসো আমি একটু আমার ফোন আসছে উঠে যাই, তখন কি হইতো? তোমরা কথা বলো, চিল্লাপাল্লা করো, যা যা ইচ্ছা করতেছে, যে ম্যাডাম তো বাইরে গেছে, নিজেদের মতো কেউ মোবাইল ইয়ে করো, কেউ গল্প করো। কি হয়? বসের কন্ট্রোলটা উঠে গেছে, বস নাই। এটাই রিলিজ ফেনোমেনন। এখন আপার মোটর নিউরন যদি কোনো কারণে ডিস্ট্রাকশন হয়, ডিজিজড হয়, ঠিকমতো কাজ করতে পারে না, তার কন্ট্রোলিং সে কি করে? লোয়ার মোটরকে কন্ট্রোল করে। সব সময় আমার ব্রেন লোয়ার সাবঅর্ডিনেট বা লোয়ার মোটরকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করে। এটা দরকার, আমাদের বডির জন্য দরকার। যখন এই কাজটা করতে পারে না কোনো অসুখের কারণে, তখন আমার আপার মোটর লোয়ার মোটর নিউরন তখন আপার হ্যান্ড নিয়ে নেয়, যে কন্ট্রোল তো নাই, বস তো নাই, এখন আমার যা ইচ্ছা আমি করব। তার ফাংশন তখন বেড়ে যায়। লোয়ার মোটর নিউরনের ফাংশন এক্সাইটেড হয়, তোমরা যেরকম আমরা ক্লাস থেকে বের হয়ে গেলে এক্সাইটেড হও, ঠিক সেরকম আপার মোটর নাই, আমার লোয়ার মোটর এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে তখন বডিতে কিছু ফিচার দেখা যায় যেটা আমাদের জন্য ভালো না, এই কারণে আপার মোটরের কন্ট্রোল থাকতে হয়। কি হয় যে রিলিজ ফেনোমেনন আসলে এই জিনিসটা, যে আপার মোটরের কন্ট্রোলটা উইথড্র হয়ে গেছে লোয়ার মোটর থেকে,
সেটাই হচ্ছে রিলিজ ফেনোমেনন। এখন আপার মোটর নিউরন যদি আচ্ছা ঠিক আছে, আপার মোটর নিউরন কন্ট্রোল করে লোয়ার মোটর নিউরন, ঠিক আছে? আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরনের লেশনের পার্থক্যটা পড়ে দিবা তোমরা। লেশনের পার্থক্য যেমন মুখস্থ করবো, আমি একটু বুঝাই দিই। মাসল টোন বলা হয় যে আপার মোটর নিউরন লেশন হলে মাসল টোন বেড়ে যায়, লোয়ার মোটর নিউরন লেশন হলে মাসল টোন কমে যায়। মাসল টোন বেড়ে যায় মানে কি? তোমরা পড়ছো না ওই যে ইয়েতে মাসল স্পিন্ডল, এটা কোন চ্যাপ্টারে পড়লা? এখানেই তো পড়ছো মনে হয়। গামা মোটর নিউরন কন্ট্রোল করে ব্যাক ফাইবার কি কি সব, এটা ইয়েতে না, এখানেই তো নার্ভাস সিস্টেমে পড়ছো না, রিফ্লেক্সে? ম্যাম ম্যাম স্প্যাস্টিক প্যারালাইসিস এগুলো ম্যাম। হ্যাঁ 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 হ্যাঁ। আর যে একটা ইয়ে পড়ছো না, জিপিতে পড়ছো না, মাসল কন্ট্রাকশনের যে ফেনোমেননটা, বা মাসল স্পিন্ডল তো পড়ছো তোমরা, যে মাসল স্পিন্ডলের মধ্যে কে ইনারভেশন দিচ্ছে, সেন্সরি নার্ভ আর মোটর নার্ভ। আচ্ছা যাক, কঠিন করার দরকার নেই। তাহলে গামা মোটর নিউরন থেকে কন্টিনিউয়াসলি মাসল টোন জিনিসটা কি? এই যে আমাদের মাসলটা সবসময় একটা টর্ট অবস্থায় আছে, যদি বসে আছে, এটা কিন্তু ফ্লেসিড না। ফ্লেসিড মানে একদম তুলতুলা, ছেড়ে দিছে। একদম মৃত মানুষের হাত যদি তুমি তুলে ছেড়ে দাও, বা একটা খেলনাপাতি যেগুলো মানে নর্মাল, যেটা প্রাণ নাই, ধপ করে পড়ে যায়, তুমি কিন্তু ধপ করে পড়বা না। তোমাকে যদি আমি ছেড়ে দেই, হঠাৎ করে যদি পড়তে থাকো, তোমার মাসল কিন্তু তখন শক্ত হয়ে যাবে। তুমি বিছানা থেকে বা চেয়ার থেকে পড়তে গেলে তুমি কিন্তু ধপাত মানে পড়বা ঠিকই, কিন্তু তোমার মাসল শক্ত হয়ে যাবে। এই যে এটাকেই টোন বলে। আসলে আমাদের মাসল কিন্তু ফ্লেসিড না, ফ্লেসিড না, এটা একটা টোন মেনটেন করতেছে। কিন্তু যখন আমার আপার মোটর নিউরন লেশন হয়ে যাবে, এই টোনটা মেনটেন করে আসলে লোয়ার মোটর নিউরন। এই টোনটা যেটা মেনটেন করে, মাসলটা যে টোন মেনটেন হবে গামা মোটর নিউরন দিয়ে, এটা লোয়ার মোটর নিউরন করে। তাকে কন্ট্রোল করে রাখে আপার মোটর, যাতে বেশি কাজ সে না করে, মাসল যাতে শক্ত হয়ে না যায়। যখন আমার আপার মোটর নিউরন লেশন হয়, লোয়ার মোটর নিউরন তখন বেশি বেশি কাজ করে, খুশিতে মাসলের টনিসিটি বাড়ায় দেয়, মাসল তখন স্পাস্টিক হয়ে যায়, স্পাজমের মতো হয়। এটাই তাহলে লোয়ার আপার মোটর নিউরন লেশনে আমার মাসল স্পাজম হবে, আর লোয়ার মোটর নিউরন লেশন হলে আমার মাসল ফ্লেসিড হয়ে যাবে। কারণ মাসলের টোন আমি আগেই বলছি মেনটেন করে লোয়ার মোটর নিউরন। গামা মোটর নিউরনের একটা কন্টিনিউয়াস ডিসচার্জের মাধ্যমে আমার মাসলের টোনটা মেনটেন করে লোয়ার মোটরেই লেশন হয়ে গেছে, আমার মাসল ফ্লেসিড হয়ে গেছে। ডিপ রিফ্লেক্স আমরা কি বলি? এক্সাজারেটেড হয় আপার মোটর নিউরন লেশন হলে। একই কথা, লোয়ার মোটর নিউরন থেকেই তো তোমার নিজার করছো, রিফ্লেক্স করছো না, এই হাবিজাবি নিউরন গুলা গিয়ে যেগুলো আছে সেগুলো তোমাদের নিজার করছে। ওই যে নিজারটা একটা ডিপ রিফ্লেক্স, সে এক্সাজারেটেড হয়ে যায়, কারণ আপার মোটর নিউরনের কন্ট্রোল নাই। আর লোয়ার মোটর নিউরন লেশন হলে সে লস্টই হয়ে যায়, যে আমার মোটর নিউরনই নষ্ট হয়ে গেছে, আমার রিফ্লেক্স হবে কিভাবে? আমি যতই আমার নিজার করার চেষ্টা করি না কেন, আমার জার্কিং হবেই না। এখান থেকে একটা শর্ট নোট আসে, বেবিনস্কি সাইন। বেবিনস্কি সাইন এটা ভাইভাতেও ধরা হয়। বেবিনস্কি সাইন পজিটিভ, বেবিনস্কি সাইন নেগেটিভ। বেবিনস্কি সাইন কি জিনিস? নরমালি আমি যদি তোমাদের প্র্যাকটিক্যালও হচ্ছে, নরমালি তুমি বা যে কারো বাসায় পরীক্ষা করবে, পায়ের পাতা মানে একদম নিচে সোল অফ দ্য ফুট যেটা, সেটা রাইট সাইডে যদি কিছু দিয়ে তুমি স্টিমুলেট করো, আমরা সাধারণত একটা চাবি দিই বা হ্যামার আছে না তোমাদের, যে দেখো হ্যামারের পেছনে একটা শার্প মানে ব্লান্ট কিছু দিয়ে যদি ঘষা দাও, নরমালি তোমার যদি করা হয়, তুমি কি হবে? তোমার 5টা আঙ্গুলি ডরসিফ্লেক্স হয়ে যায়, হবে ডরসিফ্লেক্স না, প্ল্যান্টার ফ্লেকশন হবে, মানে ইয়ে হবে আর কি, নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? নিচের দিকে মানে একসাথে 5টা আঙ্গুলি তুমি প্ল্যান্টার ইয়ে হবে, ফ্লেকশন হবে। এটা হচ্ছে নরমাল। অ্যাবনরমাল কি? তোমার যখন আপার মোটর টাইপ অফ লেশন হবে, তখন ফ্যানিং হবে। তোমার বুড়া আঙ্গুল যেটা, টো যেটা, সেটা ডরসিফ্লেকশন হবে, উপরের দিকে বাঁকা হবে, এবং বাকি 4টা আঙ্গুল ফ্যানিং হয়ে যাবে, মানে চারপাশে ছড়ায় যাবে। ফ্যানিং বলে, যে ফ্যানিং অফ আদার্স। ডরসিফ্লেকশন অফ ব্রড গ্রেট টো মানে উপরের দিকে উঠে যাবে, এবং ফ্যানিং অফ আদার গুলো ফ্যানের মতো ছড়ায় যাবে। তাহলে এরকম যদি হয়, আমি বলবো বেবিনস্কি সাইন পজিটিভ।
আর যদি এরকম না হয়, তোমার যদি করি তোমার কিন্তু পজিটিভ আসবে না, নেগেটিভই আসবে। যে বেবিংস্কি সাইন নেগেটিভ, নরমাল মানুষের নেগেটিভই থাকে। পজিটিভ হয় দুইটা ক্ষেত্রে, এটা বাইরে জিজ্ঞেস করে। পজিটিভ কাদের কাদের হয়, একটা হচ্ছে ডিজিজ হলে, আপার মোটর টাইপ অফ নিউরন টাইপ অফ লেশন হলে, আর আরেকটা কাদের হয়, নরমাল কাদের হয়, বাচ্চাদের হয়। এক বছরের ফার্স্ট ইয়ারে ম্যাডাম, ফার্স্ট ইয়ার অফ লাইফ। ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, কেন হয় এটা জিজ্ঞেস করে। মাইলিনেশন কখন হয়, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, পিরামিডাল ট্র্যাক্টের মাইলিনেশন, মানে আপার মোটর নিউরন মানে তো পিরামিডাল ট্র্যাক্ট, তো তার মাইলিনেশন হয় না। মাইলিনেশন হইতে হইতে 1 বছর হয়, 1 বছর পরে গিয়ে এটা তখন নেগেটিভ হয়। তাহলে নরমালি ডিজিজ কন্ডিশনে হয়, নরমাল মানুষদের 1 বছর পর্যন্ত বাচ্চাদের হয়। এটাই, এই কথাগুলাই হচ্ছে আমার আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরন রিলেশনের পার্থক্যের মধ্যে এগুলা পড়বা। ডেফিনেশন ধরবে, পার্থক্য ধরবে, বেবিংস্কি সাইন হচ্ছে ইয়ে আসে, শর্ট নোট আসতে পারে, বাই বাই করবে। লাস্ট টপিক হচ্ছে স্পাইনাল কর্ডের হেমিসেকশন। স্পাইনাল কর্ডের হেমিসেকশন হলে কি হয়, এটা হচ্ছে আমার লাস্ট টপিক। এখান থেকেও একটা শর্ট নোট আসে, সব সময় আসে, ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। এটা রিটেনে আসে পুরো জিনিসটা, ইফেক্ট অফ হেমিসেকশন অফ স্পাইনাল কর্ড। এইটা নিয়ে ভাইবাতেই প্যাস চলতে থাকে। এটা অনেকক্ষণ ধরা হয়, যারে ধরা হয়, সবাইকে তো আর না, যার কপালে পড়ে তাকে অনেকক্ষণ ধরা হয়। এখান থেকে শর্ট নোট আসে, ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। আচ্ছা, তাহলে স্পাইনাল কর্ডের হেমিসেকশন মানে কি? হেমি অর্ধেকটা, স্পাইনাল কর্ডের অর্ধেকটা বা কোনো একটা অংশ যদি কখনো কাটা পড়ে, কমপ্লিট যদি স্পাইনাল কর্ড যদি পুরাটাই কেটে যায়, তাহলে সেপটিক শক হয়। সবই এটা পরে বলছি, স্পাইনাল শক হয়। সরি, হেমিসেকশন বলতে হেমি মানে অর্ধেক, অল্প একটু জায়গা যদি কাটে, কাটতে পারে। তো স্পাইনাল কর্ড তো অনেক লম্বা একটা জিনিস, সার্ভাইকেল থেকে শুরু করে সেক্রাম পর্যন্ত যে কোনো লেভেলে কাটতে পারে। সার্ভাইকেল রিজনে কাটতে পারে, লাম্বার রিজনে, থোরাসিক রিজনে, রাইটে কাটতে পারে, লেফটে কাটতে পারে। অ্যাক্সিডেন্ট হলে হয় আসলে আইসোলেটেডলি, খুব প্রিসাইজ ভাবে তুমি ম্যানুয়ালি যদি না কাটো। এনিওয়ে, মনে করো একটা অ্যাক্সিডেন্ট হলো, তোমার স্পাইনাল কর্ড ইনজুরি হলো, কোনোভাবে কেটে গেল, একটা শার্প কিছুতে কেটে গেল, তখন কি হয় আসলে? 3টা জায়গায় চেঞ্জ হয়। একটা হচ্ছে তোমার বিলো দা লেভেল অফ সেকশন। মনে করো তোমার ইনজুরি হয়েছে সাপোজ লাম্বার 2 লেভেলে। ধরলাম আমি কোন একটা অ্যাক্সিডেন্টে একজন মানুষের লাম্বার 2, রাইট লাম্বার 2, ধরলাম রাইট সাইডে, রাইট লাম্বার 2 রিজিয়নে স্পাইনাল কর্ডটা হেমিসেকশন হয়ে গেছে। তাহলে 3টা জায়গায় চেঞ্জ হবে। একটা হচ্ছে বিলো দা লেভেল অফ সেকশন, নাম্বার 2 তে কাটা পড়ছে, নাম্বার 3 থেকে কিছু চেঞ্জ হবে নিচের দিকে। আরেকটা হচ্ছে এবভ দা লেভেল অফ সেকশন, ওইখানে কিছু চেঞ্জ হবে। আর আরেকটা কি হবে, এট দা লেভেল অফ সেকশন। এট দা লেভেল অফ সেকশন মানে 3 লেভেলে চেঞ্জ হবে। এগুলা হচ্ছে ফাংশনাল চেঞ্জ। স্পাইনাল কর্ডের হেমিসেকশন হলে 2 ধরনের চেঞ্জ হয়, একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়, একটা ফাংশনাল চেঞ্জ হয়। ডিজেনারেটিভ চেঞ্জ তো তোমরা বুঝতেছই, যে যে নার্ভ ফাইবার কাটবে সেটা ডিজেনারেশন হয়ে যাবে, অ্যাট্রফি হয়ে যাবে, মানে সেল ডিস্ট্রাকশন হবে, যেটা অ্যানাটমিক্যাল ডিস্ট্রাকশন আর কি। আর ফাংশন লস হবে 3টা লেভেলে। স্পাইনাল কর্ডের আমি তোমাকে বলছি লাম্বার 2 তে আমার রাইট সাইডের লাম্বার 2 কেটে গেছে, এখানে ডিজেনারেটিভ চেঞ্জ হবে লাম্বার 2 তে, সেলগুলা ধ্বংস হয়ে যাবে, সেল কাজ করতে পারবে, এগুলো অ্যানাটমিক্যাল চেঞ্জ। আর ফাংশনাল বা ফিজিওলজিক্যাল চেঞ্জ হবে 3টা জায়গায়, বিলো দা লেভেল, এট দা লেভেল, অ্যাবভ দা লেভেল। এখন বিলো দা লেভেল অফ সেকশনে যে কাণ্ড কারখানা হয় সেটাকেই বলে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। বিলো দা লেভেল অফ সেকশনে কি হয় আসলে? এখন আসলে যে 2 দিন ধরে বলছি না, আগের ক্লাসেও বলছি যে কোন দিকে কোন ট্র্যাক যায়, ক্রস করে, এখন আসলে সেই ঘটনা। আমি বলছি রাইট, মুখস্থ বলি আগে, বলছি যে দ্য ইফেক্ট অফ বিলো দা লেভেল অফ সেকশনে যদি হেমিসেকশন মানে হেমিসেকশন হয়, তাহলে বিলো দা লেভেল অফ সেকশনে কি হয়? এক্সটেন্সিভ সেন্সরি লস হয়, এবং লিটল মোটর লস হয় অন দা অপোজিট সাইড। Below the level of section, there is extensive sensory loss
and little motor loss on the opposite side. আমি কি বলছি? আমি বলছি তোমাকে লাম্বার 2 রাইট সাইডে কাটছে। এখন রাইট সাইডের লাম্বার 2 যদি কাটে, চেঞ্জ কোথায় হবে? আমি প্রথমে কিন্তু অপোজিট সাইড বলছি। অপোজিট সাইডের এক্সটেন্সিভ সেন্সরি লস হবে এবং লিটল মোটর লস হবে। while on the same side, মানে রাইট সাইডে কি হবে? there will be extensive motor loss but little sensory loss. This phenomenon is known as Brown-Sequard syndrome. যদি স্পাইনাল কর্ডের লাম্বার 2 লেভেলে রাইট লাম্বার 2 লেভেলে হেমি সেকশন হয়, তাহলে আমার অপোজিট সাইডে এক্সটেন্সিভ সেন্সরি লস হবে, লিটল মোটর লস হবে। সেম সাইডে এক্সটেন্সিভ সেন্সরি লস হবে, লিটল মোটর লস হবে। কেন? একজন আমাকে বুঝায় বলো। কারণ ম্যাম ওই যে সেন্সরি ট্র্যাক্ট যেগুলা ওগুলা তো নিচে থেকেই হচ্ছে চেঞ্জ করে আসছে, জন্য নিচে থেকে চেঞ্জ করে? ম্যাম ওই যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট অফ গল আর বার্ডাক এটা তো নিচে থেকেই চেঞ্জ করে আসে। না না, ভুল বললা তো তুমি। ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডে কি নিচে চেঞ্জ করে? ডিকাসেশন হয় কোথায়? মিডলাইন ক্রস করে কোথায় ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডে? ম্যাম নিউক্লিয়াস গ্র্যাসিলিস আর কিউনেটে আছে মেডুলাতে। হ্যাঁ, মেডুলাতে। ওটা কি নিচে হলো? লাম্বার 2 এর নিচে না উপরে হলো? পরে লাম্বার 2 এর নিচে না উপরে মিডলাইন ক্রস করলো? ম্যাম উপরে, উপরে। তাহলে এখন আসো, মানে যেটা আগেই করে ফেলে সেটা আর কি। কোনটা আগে করে ফেলে? ভুলে গেছেন আইটেম 2? কোনটা আগে ম্যাডাম করে? পেইন টেম্পারেচার আর লাইট টাচ। হ্যাঁ, তো এটা কোন ট্র্যাক নিয়ে যায়? ম্যাম অ্যান্টেরোল্যাটারাল। এন্টোল্যাটারাল মানে স্পাইনোসেরেবেলার ট্র্যাক নাকি? থ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পাইনোথ্যালামিক ট্র্যাক। হ্যাঁ, স্পাইনোথ্যালামিক ট্র্যাক। তাহলে সেন্সরি সিস্টেমে দুইটা, একটু আগেও বলছি আমি, স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা হচ্ছে যে লেভেলে ঢুকে সেই লেভেলেই মিড র্যাঙ্ক ক্রস করে ফেলে, তারপরে উপরের দিকে উঠে। আর ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডেক যে লেভেলে ঢুকে সেখান থেকে উপরে উঠতে থাকে, থ্যালামাসে গিয়ে সাইড চেঞ্জ করে। আমার স্পাইনোথ্যালামিক, আমার যে সেন্সরি ট্র্যাক্ট, তাদের মূল সেন্সেশন, এটা কিন্তু দুইটা পার্ট, একটা ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডেক আর একটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। মূল সেন্সরি সেন্সেশনটা কোন ট্র্যাক্ট নিয়ে যায়? দুইটা ট্র্যাক্টের কাজ কি? ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডেকের কাজ হচ্ছে ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, তারপরে লোকালাইজেশন, এগুলো। হ্যাঁ, তাহলে এইগুলা কি তোমার কমন সেন্স কি বলে? এইগুলা কি তোমার মূল সেন্সেশন নাকি পেইন, টাচ, টেম্পারেচার মানে ক্রুড টাচ, এইগুলা হচ্ছে বেশি সেন্সেশন? ম্যাম ক্রুড টাচ গুলো ম্যাম। ঠিক না? মানে এইগুলা হচ্ছে আমার সেন্সরি সেন্সেশনটা, টেকটাইল লোকালাইজেশন, টেকটাইল ডিসক্রিমিনেশন, এগুলা তো পরে আসে যে তুমি লোকালাইজ করবা কোথায়, কিন্তু মূলত তুমি যে গ্রসলি যেটা বুঝো সেটাই হচ্ছে তোমার মূল সেন্সরি সেন্সেশন। তাহলে আমার যদি লাম্বার 2 রাইট সাইডে কেটে যায়, তাহলে সেন্সরি লসটা কোন সাইডের বেশি হবে? লেফট সাইডের বেশি হবে। কারণ আমার তো লেফট বিলো দা লেভেলে কি হবে? আমার নাম্বার 3, 4, 5, 6 সেক্ট্রাল ওইসব জায়গায় আমার কি হবে? এক্সটেন্সিভ ওইসব জায়গা বলতে ওরা যেসব এরিয়াকে সাপ্লাই দেয় ওইসব এরিয়ায় এক্সটেন্সিভ সেন্সরি লস হবে। কারণ ওইসব থেকে ফাইবার তো সাথে সাথে মিডলাইন ক্রস করে ফেলে। যে ফাইবারটা সেক্ট্রাল ধরো 2 দিয়ে ঢুকলো লেফট সাইডের, ঢুকেই সে মানে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা আমার পেইন, টাচ, টেম্পারেচার নিয়ে আসতেছে, যেসব ফাইবার মনে করো সেক্ট্রাল 2 আমার যে এরিয়ার পেইন, টাচ, টেম্পারেচার লেফট সাইডে নিয়ে আসতেছে, সে লেফট সাইড থেকে এসে সাথে সাথে মিড লাইন ক্রস করে ফেলছে। সে মিড লাইন ক্রস করে সেক্ট্রাল 2 থেকে উপরে ওঠা শুরু করলো। আমার কাটছে লেফট সাইডে না রাইট সাইডে? কোন সাইডে কাটা বলছি? রাইট সাইডে। রাইট সাইডে কাটলে কি হচ্ছে? আমার তো লেফট সাইডের সেন্সরি লস হবে, কারণ লেফট সাইডের ফাইবার গুলা তো সাথে সাথে মিড লাইন ক্রস করে ফেলে, সে রাইটে উঠে লেফটের সেন্সেশন নিয়ে আসতেছে, কিন্তু সে মিড লাইন ক্রস করে লেফট সাইড দিয়ে উঠতেছে, রাইট সাইড দিয়ে উঠতেছে। সরি, তাহলে আমি কি বুঝাতে পারছি না কনফিউজ করে ফেলছি? জি ম্যাম।
তাহলে এক্সটেন্সিভ সেন্সরি লস হচ্ছে, আর লিটিল মোটর লস হচ্ছে কোথায়? অপোজিট সাইডে। কেন? মোটর ট্র্যাক তো সাথে সাথেই সাইড চেঞ্জ করে, উপরেই সাইড চেঞ্জ করে ফেলতেছে। তাহলে মোটর লসটা কোন সাইডে বেশি হয়? সেম সাইডে। ঠিক না? সেম সাইডে মোটর লসটা বেশি হয়, কারণ সে উপরে ক্রস করে ফেলছে। আমার মনে করো লেফট ব্রেইন যে ইনফরমেশনটা মোটর কন্ট্রোলিং পাঠাচ্ছে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারটা, সেই ফাইবারগুলা মেডালার লেভেলে এসে ডান দিকে চলে গেছে। তাহলে লেফট হেমিস্ফিয়ারটা কন্ট্রোল করতেছে আমার রাইট সাইড অফ দা বডিকে, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার মোটর কর্টেক্সটা আমার কন্ট্রোল করছে রাইট সাইড অফ দা বডিকে। আমার তো আমি বলছি হেমিসেকশন হয়েছে রাইট সাইডে, তাহলে আমার রাইট মোটর ফাইবার গুলা কেটে গেছে। রাইট, আমি কিন্তু ফাইবার বলছি, তাহলে রাইট ফাইবার গুলা কেটে গেছে। রাইট ফাইবার গুলা কেটে গেলে আমার মোটর লস তো রাইট সাইডেই হবে। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। হয়নি? না ম্যাম, কনফিউজড হয়ে গেছি ম্যাম। তোমরা এটা ছবি এঁকে পড়বা, ঠিক আছে? আমি তো যে ক্লাসে থাকলে হোয়াইট বোর্ডে আঁকতাম, কম্পিউটারে এগুলা পুষাচ্ছে না ছবি। আমি ভিডিও চাইছিলাম কিন্তু পাই নাই, মানে অল্প সময় খুঁজছি তো, চাইছিলাম ভিডিও দেখাইতে। কমন জিনিস মনে রাখো যে তোমার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটার সাথে সাথে সাইড চেঞ্জ করে। মনে করো তোমার বাম পা থেকে যে সেন্সেশনটা, পেইনের সেন্সেশনটা উপরে উঠলো, মানে বাম পা থেকে নার্ভ ফাইবার গুলো এসে স্পাইনাল কর্ডে ঢুকলো, ধরলাম আমি বাম পা থেকে সেক্রাল 2 দিয়ে ঢুকলো, ঢুকে বাম পায়ের যে সেন্সেশন, সে কি করলো? সেক্রাল 2 দিয়ে ঢুকে, আমি পেইন টাচ টেম্পারেচারের কথা বলছি, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, সে সেক্রাল 2 দিয়ে পা দিয়ে আসলো, উপরে আসলো, সেক্রাল 2 দিয়ে স্পাইনাল কর্ডে ঢুকলো, ঢুকে সে উল্টা সাইডে চলে গেল, মানে লেফট সাইডেরটা এসে রাইট সাইডের স্পাইনাল কর্ডের রাইট সাইডে চলে গেল, এবং তারপরে সে সোজা ব্রেইনে উপরে উঠে গেল, ইনফরমেশন নিয়ে গেল। বাম পায়ের ইনফরমেশন ডান সাইড দিয়ে, স্পাইনাল কর্ডের ডান সাইড দিয়ে উপরে উঠে, মানে কোন ইনফরমেশন? পেইন টাচ টেম্পারেচার। বাম পায়ের পেইন টাচ টেম্পারেচারের ইনফরমেশন স্পাইনাল কর্ডের রাইট সাইড দিয়ে উপরে উঠে। স্পাইনাল কর্ডের রাইট সাইড যদি ড্যামেজ হয়, তাহলে তোমার তো লেফট সাইডের ইনফরমেশন মিসিং হবে না, লেফটের ইনফরমেশন উপরে যেতে পারবে না। আমি কি বুঝাতে পারছি? ইয়েস ম্যাম, বুঝতে পারতেছি একটু। বুঝতে পারছো? Yes, ma'am. লেফটের ইনফরমেশনটা তো স্পাইনাল কর্ডে ঢোকার সাথে সাথে রাইটে চলে যাচ্ছে, সে সাইড ক্রস করে ফেলতেছে ফাইবারগুলো, এবং সে রাইট সাইডে উপরে উঠতেছে। সেন্সরি ইনফরমেশন, পেইন টাচ টেম্পারেচার। এখন আমার যদি রাইট সাইডটা ধ্বংস হয়, রাইট সাইডে ইনজুরি হয়, তাহলে রাইট সাইডে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, কিন্তু ইনফরমেশন তো মিসিং হবে লেফট সাইডে, কারণ লেফটের ইনফরমেশনটাই তো স্পাইনাল কর্ডের রাইট দিয়ে যাচ্ছে। আর আমার সেম সাইডের সেন্সরি ইনফরমেশন ঠিক থাকবে। আমার স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে রাইট সাইডে, কিন্তু আমার রাইট পায়ের ইনফরমেশন, যেহেতু আমি লাম্বার বলছি বারবার, এই কারণে পায়ের কথা বলছি, তখন আমার রাইট পায়ের ইনফরমেশন কিন্তু ঠিকই থাকবে, কারণ সে তো সাইড ক্রস করে ফেলছে, সেক্রাল 2 লেভেল থেকে সে বাম দিকে চলে গেছে, রাইট পায়ের ইনফরমেশনটা তো বাম দিকে উঠে ব্রেনে যাচ্ছে। তাহলে আমার সেন্সরি লস হবে অপোজিট সাইডে, কারণ তার মানে এক্সটেন্সিভ সেন্সরি যেটা বলি, যে পেইন টাচ টেম্পারেচার লস হবে আমার অপোজিট সাইডে। আর বুঝতে পারছি। বুঝতে পারছো? আর ইয়েস ম্যাম। টেক্সটাইল লোকালাইজেশন বা টেক্সটাইল ডিসক্রিমিনেশন, এগুলা হচ্ছে লিটল সেন্সরি লস হবে তোমার, যেহেতু এগুলা ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডের উপরে গিয়ে, তাহলে রাইট সাইডে লিটল সেন্সরি লস হবে, অল্প। নাম্বার 2 তে কাটলে রাইট পায়ের ওই টেকটাইল লোকালাইজেশন, টেকটাইল ডিসক্রিমিনেশন যাবে, কিন্তু পেইন টাচ টেম্পারেচার যাবে বাম পায়ে। এটা গেল তোমার সেন্সরি সিস্টেম। আর মোটর সিস্টেম তো একই কথা, মোটর তো ব্রেইনেই সাইড চেঞ্জ করে ফেলতেছে, মানে সেরেব্রাল হেমিস্ফিয়ার লেফট থেকে যে ইনফরমেশন আসতেছে, সে তো মেডুলার লেভেলেই লেফটেরটা রাইটে চলে গেছে, ও মেডালা থেকে রাইট সাইড অফ মেডালা থেকে সে নিচে নামতেছে, ডান সাইডের হাত, ট্রাঙ্ক, পা, ওইসব জায়গায় সে ইনফরমেশন নিচ্ছে।
রাইট সাইডে কাটছে মানে তো রাইট সাইডই নষ্ট হবে, এখানে তো লেফটের কোনো অপশন নাই। বুঝা গেছে? জি ম্যাম, এবার বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি বললাম বিলো দা লেভেল অফ লেশন। উপরে কি হবে? উপরে কি কিছু হবে? উপরের কিছু কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, উপরেরটাই পড়ে যাচ্ছি। তাহলে বিলো দা লেভেল অফ সেকশনে যেটা হয় সেটাই ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। এটা পরীক্ষায় বাইরে ধরা হয়, রিটেনে আসে, এটা মুখস্থ বলবে। এবং প্রথমে অপোজিট সাইডেরটাই লিখতে হয় যে বিলো দা লেভেল অফ সেকশন দেয়ার ইজ এক্সটেন্সিভ সেন্সরি লস বাট লিটল মোটর লস ইন দা অপোজিট সাইড, while on the same side extensive motor loss হয়। আচ্ছা, at the level of section এ কি হয়? যেখানে কাটছে, আমি বারবার বলছি যে আমি বললাম লম্বা টুকে, ওইখানে হচ্ছে ওই যে স্পাইনাল কর্ডের হর্ন ওগুলা খুব মানে মুখস্থ করে নিবা, ওখানে অত বোঝার কিছু নাই। অ্যাবভ দা লেভেল অফ সেকশনে কিছু হয় না। অ্যাবভ দা লেভেল অফ সেকশনে কেন কিছু হবে? অ্যাবভ দা লেভেল অফ সেকশনের সেন্সরি নার্ভ তো উপর থেকে উপরে চলে গেছে, সাইড ক্রস করলে কি আর না করলে কি, মোটরটা তো ভালোই থাকে। মূল চেঞ্জটা হয় আমার বিলো দা লেভেল অফ সেকশনে। এটা একটু ছবি এঁকে পড়বা, মনে করো তুমি আঁকলা, থোড়া 6 দিয়ে একটা আঁকলা, সাইড ট্র্যাক্ট গুলা হাতে একটু আঁকলা, এঁকে দেখলা চেঞ্জ হয়, তারপরে একটু কাটো নিজে নিজে কলম দিয়ে, তখন দেখবা বুঝতে পারবা। এটা একটু কঠিন হেভি সেকশনটা, এটা যদি আমি ছবি এঁকে পড়াতাম তাহলে ভালো হতো। আচ্ছা যাক, আমার কিন্তু পড়ানো শেষ। এখন আপনারা পড়বেন কি কি? আপনারা পড়বেন ডিসেন্ডিং ট্র্যাক্ট গুলার নাম, পিরামিডাল ট্র্যাক্ট কি, কেন পিরামিডাল বলা হয়, কেন এক্সট্রা পিরামিডাল বলা হয়, তাদের ফাংশন কি, পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন কি, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন কি, বেসিক পার্থক্য কি, পিরামিডাল ট্র্যাক্টের মানে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ফুল কোর্স, অরিজিন, কোর্স, টার্মিনেশন, কোন পার্সেন্ট ফাইবার কি কি, এগুলা। আর পার্থক্য মানে দুইটা লেশন হলে কি হয়। আর আপনারা পড়বেন হেমি সেকশন। হেমি সেকশনে এই যা পড়াইছি সেগুলো। আপনাদের পড়া কম, আমি তো কথা বলতে বলতে গলা শুকায় ফেলছি। দেখি দাঁড়ান, হ্যাঁ এগুলো। আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট গুলার নাম পড়বা, আর তাদের একটা একটা বা দুটো দুটো মানে যে ফাংশন গুলো আছে অল্প ফাংশন গুলো পড়বা। এই তো পিরামিডাল ট্র্যাক্টের লেশন হলে কি হয়? পিরামিডাল ট্র্যাক্টের লেশন হলে কি হয়, যেটা আপার মোটর নিউরন লেশন যা হবে পিরামিডাল লেশন হলে তাই। ওরা কিন্তু কম এই আইটেমে, আমি বেশি পড়াইছি, আমি বেশি কথা বলছি, পড়া কম। আপনারা রবিবারে আইটেম দিবেন। ম্যাম ওই দিন যে আমাদের আরেকটা আইটেম আছে ম্যাম। কি আইটেম আছে রবিবারে? কার আইটেম নিছো রবিবারে? আমার সাথে ক্লাস না? জি ম্যাম, অ্যানাটমি আইটেম। অ্যানাটমি শুনো, কলেজ যদি খোলা থাকতো সকাল বিকাল আইটেম দিছো না? সেটা তো করছি করছো সব, তাইলে কি করবো আমি? আমার টাইমে তোমরা আইটেম দিবা না? আমি তো রাতে নিব, ওরা তো সকালে নিবে, এরপরে কি করবা? কি কি করবা? সোমবার দিবা? সোমবার দিবা? সোমবার দাও, বেশি লম্বা করা যাবে না তো। আমার তো এমনিও শনিবার রবিবারে তো প্রফ আছে, আমার সকালবেলা এমনিও ডিউটি আছে, প্রফের ডিউটি। ইয়েস ম্যাম, সোমবার দিতে পারলে খুব বেস্ট হতো, কারণ একটু পড়ে দিতে পারতাম তাহলে ভালো করে। সোমবার দাও। বি ব্যাচের গুলা তো থাকেই না, এই যে 40 জন, তো আমার ধারণা অর্ধেকের বেশি এ ব্যাচ, মানে বি ব্যাচ না, সরি A2। 31 থেকে ওরা তো থাকেই না, রোল নাম্বার গুলা তো দেখতেছি আমি। ম্যাম আছে আছে, অবশ্যই আছে, না করি নাই। ওই দিন আইটেম দিছে কয়জন, আমি তো লিখে রাখছি। 2 নাম্বার আইটেম তো যারা দেন নাই তারা পেন্ডিং পেন্ডিং পেন্ডিং। ওদের আইটেম তোমরা কিভাবে দিবা ক্লিয়ার করবা। 1 জন 2 জন 3 4। আমরা কি এটা দুপুরে দিব নাকি ম্যাম সন্ধ্যায় দিব? সোমবার সকালে কি টাইম দিতে পারবা তোমরা? যদি সোমবার টাইম দিতে পারো তাহলে সকাল বিকাল মিলায় নিয়ে নিব। यस ম্যাম, এটা মানে বেটার হয় ম্যাম। সকালে টাইম দিতে পারবা? সকালে ম্যাম, সকালে অ্যানাটমি ক্লাস থাকতে পারে ম্যাম। অ্যানাটমি ক্লাসে পরে ফ্রি ম্যাম 12টার সময় 1 থেকে। তারিখ না ওই দিন? ফেব্রুয়ারি মার্চ, সোমবার হচ্ছে 1 তারিখ। 1 তারিখে আমার
পরীক্ষা ডিউটি নাই, 1 তারিখে নিতে পারবো, আমাকে জানায়। তাহলে এক 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 ব্যাচে নিয়ে নিব সকালে আর এক ব্যাচে নিয়ে নিব রাতে। তো তোমাদের Yes, ma'am. অ্যানাটমি ক্লাস আছে কিনা সেটার উপরে ডিপেন্ড করে আমি লিংক দিয়ে দিব। আমি প্রাইমারিলি ঠিক রাখলাম যে সকালবেলা তোমাদের কয়টায় ফ্রি আমাকে জানাও, কয়টা ম্যাম থেকে 10:30 কয়টা? অ্যানাটমি ক্লাস থাকে ম্যাম, ওটা 11:30 পর্যন্ত চলে, 12টা থেকে ফ্রি ম্যাম। আচ্ছা তাহলে 12টা থেকে নিব। যদি মানে ওই সময় অ্যানাটমি না থাকে তাহলে তোমাদের A1 এ নিয়ে নিব 12টা থেকে, আর A2 যারা 31 থেকে তাদের রাতে নিয়ে নিব সোমবারে। বুঝছো? ওকে ম্যাম। তাহলে পড়ালেখা করো, আর কি, আর তো কিছু করার নাই। তুমি আমাকে তো রোল নাম্বার এখন তুমি লিখে রাখো, স্ক্রিনশট পাঠায় লাভ নাই কারণ আমার হোয়াটসঅ্যাপ নাই। তাহলে কি আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিব ম্যাম? মেসেজ করে পাঠায় দাও কে কে আছে, একটু রোল ঠিক আছে, নাম্বারগুলো লিখে নিতে পারতাম, ল্যাপটপ থেকেও স্ক্রিনশট নেওয়া যায়।